সালফিউরিক অ্যাসিডে সালফার পরমাণু জারণ অবস্থা নির্ণয় করতে হবে। দেখো আমরা সালফার পরমাণু জারণ অবস্থাকে এক্স ধরে নিয়েছি। এবার হাইড্রোজেন আছে +1, তাহলে দুটো আছে +1 × 2, আর সালফারের জন্য এক্স ধরেছি এক্স, অক্সিজেনের জন্য -2 × 4, তার মানে টোটাল যোগ করলে দেখা যাচ্ছে যে x - 6 = 0, অতএব x = +6। এইভাবে আমরা প্রত্যেকটাই করব, ভেরি সিম্পল। আরও কয়েকটা এক্সাম্পল করা আছে। KCl পটাশিয়াম ক্লোরেট, KClO3, আমরা সিএলটার মাথা স্টার দেওয়া যায়, সিএল এর মাথা স্টার থাকলে সিএলটাকে আমরা এক্স ধরে নেবো। তাহলে পটাশিয়াম ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে, তাহলে +1, ClX, অক্সিজেন -2 × 3, টোটাল হচ্ছে x - 5, অর্থাৎ x = +5। ঠিক একইভাবে তিনের যে যৌগটা অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, NH4NO3 ক্ষেত্রে দেখো দুটো নাইট্রোজেন পরমাণু জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। সেই জন্য বলছে ওটাকে প্রথমে, যেহেতু এটা আয়নীয় যৌগ, আয়নে ভাঙে, সেই জন্য ওটাকে আগে আয়নে ভেঙে নাও। আয়নে ভাঙার পর দেখো একটা অ্যামোনিয়াম আয়ন তৈরি হচ্ছে, একটা নাইট্রেট মূলক তৈরি হয়েছে। দুটো মূলকের নাইট্রোজেন পরমাণু জারণ সংখ্যা কিন্তু ভিন্ন। এবার NH4, যেখানে নাইট্রোজেন পরমাণুটাকে ধরেছি এক্স, আর 4টে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে +4, ইকুয়াল টু, যেহেতু টোটাল মূলকের আধান অর্থাৎ NH4+1, তার মানে টোটাল পরমাণুগুলো জারণ সংখ্যা সমষ্টি হয়ে যাবে +1, অর্থাৎ x + 4 = +1, অর্থাৎ x = -3। তার মানে অ্যামিন মূলকের বা NH4 বা অ্যামোনিয়াম মূলকের নাইট্রোজেন পরমাণু জারণ সংখ্যা হচ্ছে কত? -3। ঠিক একইভাবে আমরা এটা যদি x ধরে নিই নাইট্রোজেন পরমাণুর জন্য, তাহলে x + -2 × 3 = -1, কারণ ওর আধান হচ্ছে -1। তাহলে সেখান থেকে x এর মান বেরোচ্ছে দেখো +5। এইভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। তারপরে যেটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারে দেখো দু রকম ক্লোরিন পরমাণু থাকে, দুটো ক্লোরিন পরমাণুর উপরে স্টার দেওয়া আছে, এটা একটা এটা একটা। এই রকম যখন যৌগ হবে তখন তোমাদের প্রথম কাজ হবে ওই যৌগটাকে যত রকম আয়নে ভাঙা যায় আয়নে ভেঙে নাও। কারণ ব্লিচিং পাউডারকে জলে দিলে যে আয়নগুলো উৎপন্ন হয়, Ca2+, OCl- এবং Cl-। এবার Cl- OCl-, আমরা এখন এই যে করোনা পরিস্থিতিতে সোডিয়াম হাইপোক্লোরাইডের নাম শুনছি, এই OCl মূলকটাকে বলা হয় হাইপোক্লোরাইড মূলক। আর ওটা যদি সোডিয়াম প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে যায় সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি হবে। এবার ওই মূলকে ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের। ওটাকে আমরা এক্স ধরবো, ধরেছি এক্স, আর অক্সিজেন আছে -2, আর টোটাল ওর আধান হচ্ছে -1, তাহলে = -1 করে নিলাম। তাহলে x = +1। কিন্তু আবার ক্লোরিন তো নিজে থেকে -1 আছে। এবার কোনো মূলক যদি একটা পরমাণু নিয়েই গঠিত হয় তাহলে ওই মূলকের আধানটাই হবে ওই মূলকের জারণ সংখ্যা। অতএব তোমার ক্লোরিন, এই যে Cl- মূলক, ওর জারণ সংখ্যা হয়ে গেল -1। তাহলে ব্লিচিং পাউডারে যে দুটো ক্লোরিন পরমাণু ছিল, দুটো ক্লোরিন পরমাণুর মধ্যে একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। নেক্সট আমরা কয়েকটা HW এখানে দিয়েছি, KMnO4। এবার KMnO4 করতে গেলে কতগুলো আমাদের জিনিস সম্পর্কে ধারণা করতে হবে, বা FeCO5, এফির মাথায় স্টার, K4FeCN6 একটা জটিল যৌগ, তার এফির মাথায় স্টার, K3FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইড, আর H2PtCl6 ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড, ক্লোরো ওরিক অ্যাসিড, C2O4 অক্সালেট আয়ন, MgCO3, আর K2FeO4। প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আমরা স্টার দিয়েছি, যেটা স্টার দেওয়া আছে সেই পরমাণু জারণ অবস্থা নির্ণয় করতে হবে। এখানে একটাও কিন্তু ব্যতিক্রমী কেস নেই, ব্যতিক্রমী কেসগুলো কিন্তু একটু ঝামেলা। আর এখানে করতে গেলে যে মূলকগুলো আসবে সেই মূলকগুলোর জারণ অবস্থা কী সেগুলো আগে বলা হয়েছিল না, এখানে বলে দিয়েছি। দেখো কার্বন মনোক্সাইড অর্থাৎ CO0 সায়ানাইড মূলকের জন্য -1, নাইট্রেট মূলকের জন্য -1, SO4 এর জন্য -2, আর অ্যামোনিয়ার জন্য 0। এখানে আর একটা বলা হয়নি, পরে বলে দিয়েছি, জলের জন্য কিন্তু 0 হয়ে থাকে। এবার বলছে 6 নম্বর যেটা ইউরেনিয়াম অক্সিনাইট্রেট। ইউরেনিয়াম অক্সিনাইট্রেট যদি আমরা নিই, সেখানে দেখো ইউরেনিয়ামে বের করতে বলেছে, ওর এক্স ধরে নিলাম, তাহলে অক্সিজেনের জন্য -2 × 2। আবার NO2 মূলক বা NO3 মূলক, দুটোর জন্যই, পুরো মূলকটার জন্যই হয় -1। NO2, তোমার এই NO2 বা NO3 বা NO3 দুটো মূলকই -1 জারণ স্তর দেখায়, তাহলে -1 × 2। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, দেখো মান যেটা বেরোচ্ছে ইউরেনিয়াম +6 জারণ স্তরে আছে। ঠিক একইভাবে যেটা এবার বলছে ইথাইল অ্যালকোহল। আমরা ইথাইল অ্যালকোহল বা যখন কোনো সমযোজী যৌগ বলবে, সমযোজী যৌগ ক্ষেত্রে গঠনটা আমরা তার আণবিক সংকেত থেকে গঠন সংকেতে ভেঙে নেব।
চলে আসো 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বন। আমি নাম্বারিং করে দিয়েছি 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনে দেখো কার্বন পরমাণু 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, হাইড্রোজেনগুলো +1, তাহলে কার্বন 3টে হাইড্রোজেনের সাপেক্ষে -3 হচ্ছে। আবার আরেকটা হাত কার্বনের সাথে যুক্ত আছে, কার্বনের সাথে যুক্ত থাকলে তার জন্য তার কন্ট্রিবিউশন 0 হয়, তার মানে 2 নম্বর কার্বনের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু -3। 1 নম্বর কার্বনের ক্ষেত্রে যদি আমরা এবার আলোচনা করি, 1 নম্বর কার্বন এই একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে ওর জন্য 0। OH মূলকের জন্য হচ্ছে তোমার -1, এই যে -1 করেছি, আর দুটো হাইড্রোজেনের জন্য +1 করেছি, তাহলে টোটাল যেটা হচ্ছে তোমার 1 এবার কার্বনকে যদি সব মিলিয়ে 0 হতে হয়, তাহলে ওটাকে হতে হবে তোমার -1, তাহলে একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে -1। এইভাবে আমরা কিন্তু জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। FeS2 এর X ধরবো, এফির মানে ফেরাস সালফাইড FeS2, ওখানে দেখো এফিটা +2 আছে, +2 তার সাথে দুটো সালফার থাকার জন্য আমরা 2x করেছি, এবার =0, তাহলে +2 = -2x, তাহলে x -1, এটা আমরা পেয়ে গেলাম। CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরিন -1, তাহলে কার্বনকে হতে হবে অবশ্যই +4। ক্লোরোফর্ম CHCl3 ক্লোরিন -3, অর্থাৎ তিনটের জন্য তিনটের -1 করে -3, হাইড্রোজেন +1, তাহলে x -2 সেখান থেকে হয়ে যাচ্ছে +2। এবার DMSO ডাইমিথাইল সালফক্সাইড, মিথাইল মূলকের জন্য হচ্ছে +1, মিথাইল মূলকের জন্য থেকে আগে বলি +1, আর অক্সিজেনের জন্য আগে থেকেই আমরা জানি -2, আর সালফারটাকে x ধরেছি, তাহলে x -2 x +4। ঠিক একইভাবে এখানে আরও কয়েকটা এক্সাম্পল বলা হয়েছে, প্রত্যেকটা এক্সাম্পল করে দেওয়া হয়েছে। KO2 পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড অলরেডি আমরা বলেছিলাম -2 জারণ স্তরে থাকে অক্সিজেনটা। এবার অক্সিজেনটা যদি -2 জারণ স্তরে থাকে, সেটা আমরা দেখো এখান থেকেই দেখতে পেয়েছি। অক্সিজেন কত আমরা জানি না, তাকে x ধরে নিয়েছিলাম, আর পটাশিয়াম তো সর্বদা +1 হয়, সেখান থেকে আমরা পেয়েছি -1/2। তার মানে এই যে এক্সাম্পলগুলো আমরা এক এক করে আলোচনা করছি, সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো জারণ সংখ্যা ফ্র্যাকশানও হতে পারে। এবার বলছে হাইড্রাজোয়িক অ্যাসিড NH3, HN3, NH3 মানে হচ্ছে তোমার অ্যামোনিয়া, NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, কিন্তু ওটা নয়, এটা হচ্ছে HN3 হাইড্রাজোয়িক অ্যাসিড, যেখানে তোমার বের করতে বলা হচ্ছে যে সেটা হচ্ছে এই নাইট্রোজেন, যেটা নাইট্রোজেনের মাথার স্টারটা দেওয়া হয়নি, ওই স্টারটা একটুখানি দিয়ে নিতে হবে। নাইট্রোজেনের জন্য x যদি হয়, তাহলে 3 × x, কারণ তিনটে মূল আছে, আর হাইড্রোজেন +1, তাহলে 3x = -1, তাহলে x = -1/3। NOClO4, NO মানে ওই NO একটা মূলক যার জারণ সংখ্যা হচ্ছে +1। এবার NO যদি আমরা +1 ধরি, +1, তাহলে ক্লোরিন +x, অক্সিজেন -2 × 4, তাহলে x এর মান বেরোচ্ছে কত 7 +7। অবশ্য এখানে একটা ব্যতিক্রম জিনিস এসেছে, এই ব্যতিক্রমটা একটু আমরা ব্যতিক্রমের মতো করেই বুঝবো। ব্যতিক্রমগুলো করতে গেলে আগে বলে নিই, সবার প্রথম তার গঠনটা আঁকতে হবে। এইটা হচ্ছে মার্শাল অ্যাসিড, বিজ্ঞানী মার্শাল আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এটাকে মার্শাল অ্যাসিড বলা হয়। এখানে দেখে একটা পারক্সাইড লিঙ্কেজ আছে, আমরা বলেছিলাম অক্সিজেন যখন পারক্সাইড লিঙ্কেজে থাকে তখন তার জারণ সংখ্যা বা জারণ অবস্থাটা হয়ে যায় -1 করে, তাহলে ওটাকে আমরা ওই অক্সিজেনগুলোর জন্য -2 না ধরে -1 করে ধরবো, তাহলে বাকি যা সমস্যা ছিল সব সমস্যা এখানেই আমরা মেটাতে পারবো। দেখো আমরা সালফারটাকে x ধরেছি, তাহলে দুটো সালফার পরমাণু থাকার জন্য 2x, দুটো হাইড্রোজেন পরমাণু থাকার জন্য +1 × 2। এবার অক্সিজেন পরমাণু আছে 1 2 3 4 5 6, তাই 6 × -2। এবার পারক্সাইড লিঙ্কেজের জন্য আছে কটা, দুটো, তাহলে -1 × 2। সব মিলিয়ে যদি আমরা ক্যালকুলেশনটা করি, সেটা দেখতে পাবো x এর মান হচ্ছে +6। ঠিক একইভাবে Na2FeCN5NO, এখানে আমরা NO কে +1 ধরেই করব, কারণ Fe বের করতে হবে। সোডিয়ামের জন্য +1, Feর x, CN এর জন্য -1, আগেই সেখানে বলে দিয়েছিলাম। আর যদি বলে না দিয়ে থাকি, তাহলে এখানেও কোথাও আমি লিখে দিয়েছি বা এখনই বলে দিচ্ছি, তাহলে সেটাও শুনে নিয়ে মনে রাখতে হবে বা লিখতে হবে। আর এনোর জন্য হচ্ছে +1, সব মিলিয়ে যদি আমরা করি, দেখা যাবে Fe হচ্ছে +2 জারণ স্তরে আছে। আর একটা এক্সাম্পল যেটা আমরা পেয়েছি, FeH2O5NOSO4, যেটা আমরা বলয় পরীক্ষায় পেয়ে থাকি। বলয় পরীক্ষায় Fe +1 জারণ স্তরে থাকে, সেটা আমরা এখান থেকে দেখে নেব।
এক্স ধরেছি, জল প্রশম হয় অর্থাৎ 0, NO +1 হয়, আর সালফেট মূলকের যেটা আগেই বলেছি -2, সব মিলিয়ে দেখাচ্ছি এক্সের মান +1। এবার আমরা চলে যাব পরের এক্সাম্পলটা, BaHPO2 এর হোল 2। আমরা জানি বেরিয়াম হচ্ছে তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তার +2, আর হাইড্রোজেন হচ্ছে +1। দেখো পুরোটার হোল 2 ছিল বলে আমি পুরোটাকে সেকেন্ড ব্যাকেট নিয়ে তাতে 2 গুণ করে দিয়েছি। H হচ্ছে +1, ফসফরাস ধরেছি X, অক্সিজেন -2, আর দুটো থাকার জন্য 2 দিয়ে গুণ করেছি। টোটাল ক্যালকুলেশন করে সেখান থেকে দেখা যাচ্ছে যে দেখো 2x -2 = 0, অতএব x = +1। এইভাবে আমরা বলয়ে গঠিত হয় যে বাদামি বর্ণে সেই যৌগে Fe জারণ সংখ্যা +1 আমরা পেলাম। এবার বলছে কয়েকটি ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো থেকে প্রথম যে ব্যতিক্রমটা আছে বহুবার কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে, সেই জন্য ওটাকে VBI দেওয়া হয়েছে। এখন ক্রোমিয়াম পেন্টক্সাইড, ক্রোমিয়ামকে যদি আমরা x ধরি আর অক্সিজেন যদি -2 হয়, -2 × 10, তার মানে x এর মান x = তোমার বেরোবে +10, কারণ -10 ওদিকে চলে গেলে +10। কিন্তু ক্রোমিয়াম 6 নম্বর শ্রেণীর মৌল, আগেই বলা হচ্ছে 6 নম্বর শ্রেণীর মৌলে অবস্থান করা কোনো একটা পরমাণু জারণ সংখ্যা তার শ্রেণীর থেকে বেশি হতে পারে না, অর্থাৎ +6 বেশি হতে পারে না। তার মানে কোথাও একটু ভুল আছে। বাস্তব ক্ষেত্রে যেটা দেখা গেছে যে ক্রোমিয়াম পেন্টক্সাইডের যেটা গঠন, সেই গঠনটা হচ্ছে এরকম বাটারফ্লাই শেপ। এই বাটারফ্লাই শেপ হওয়ার জন্য দেখো এখানে 2টো অক্সিজেন পরমাণু, আর এই 2টো অক্সিজেন পরমাণু পারঅক্সাইড লিঙ্কেজের মাধ্যমে আছে, আর এইটা শুধুমাত্র ডাবল বন্ড ও হিসাবে আছে। তাহলে ওই যে 4টে অক্সিজেন পরমাণু পারঅক্সাইড লিঙ্কেজে আছে ওদের জন্য -1 করে নেব, আর বাকি অক্সিজেনের জন্য -2 নেব। সেটা নিলেই দেখো তোমার টোটাল কিন্তু এটা এসে গেছে, অর্থাৎ +6 জারণ স্তর। সেটা সহজেই আমরা অ্যাকসেপ্ট করতে পারি। ঠিক একইভাবে H2SO5 ক্যারোস অ্যাসিড, বিজ্ঞানী ক্যারো আবিষ্কার করেছিলেন, সেই জন্য বাংলায় এটাকে বলা হয় ক্যারোর অ্যাসিড, ইংরাজিতে উচ্চারণ করলে ক্যারো ', ওই জন্য একসাথে হয়ে যায় ক্যারোস অ্যাসিড। এটাও ব্যতিক্রম। এখানে তোমরা যদি সালফারের জারণ সংখ্যা বের করো 5 × 2 = 10, কারণ 5টা অক্সিজেন আছে -10, তা থেকে 2টো হাইড্রোজেন জন্য +2, তাহলে -8 থাকছে, সালফার হয়ে যাবে কিন্তু +8 জারণ স্তর। কিন্তু বাস্তব ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা 6 এর বেশি হতে পারে না, কারণ সালফার 6 নম্বর শ্রেণীর মৌল। তাহলে এবার ব্যতিক্রমের জন্য আবার সেই বলছি গঠনটা আঁকতে হবে। এখানে 2টো অক্সিজেন পরমাণু তোমার পারঅক্সাইড লিঙ্কেজে আছে, ওর জন্য আমরা -1 করে ধরবো। তাহলে x, সালফারের জন্য x, হাইড্রোজেনের জন্য +1 × 2, অক্সিজেনের জন্য তোমার এই 2টো অক্সিজেনের জন্য -1 × 2, আর বাকি যে 3টে অক্সিজেন ছিল তার জন্য -2 × 3। সব মিলিয়ে দেখো x এর মান বেরোচ্ছে তোমার +6। সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, এটাও কিন্তু ব্যতিক্রমী কেস। এখন আপাত দৃষ্টিতে মনে হবে এইগুলো কি আমরা মুখস্থ করব? আমার মতে বলে মুখস্থ করে ফেলাই ভালো, কারণ এর প্রত্যেকটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। যেমন সোডিয়াম থায়োসালফেটে তোমরা একটা সিঙ্গেল ধরে যদি করি, সেখানে জারণ সংখ্যা যা বেরোবে +3 বেরোবে, কিন্তু ওখানে আদৌ +3 জারণ স্তরে থাকে না। বা এই সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফার 2 রকম জারণ স্তরে থাকে, বা 2 প্রকারের সালফার থাকে। অর্থাৎ এটা আমরা কি করে পাই? এই দ্রবণে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে দেখো হলুদ রঙের সালফার অধক্ষিপ্ত হচ্ছে এবং তার সাথে সালফেট মূলক তৈরি হচ্ছে। এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। তাহলে এর গঠনটা দেখলেই ওই যে আমরা এক্সপেরিমেন্টটা করেছিলাম তার সপক্ষে যুক্তি আমরা কিন্তু দিতে পারি। দেখো এখানে সালফার একটা অসমযোজী বন্ধনে যুক্ত আছে, তাহলে অসমযোজী বন্ধনে যুক্ত থাকা মানে সালফার থেকে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানছে, তার মানে ওটা -2, অর্থাৎ একটা সালফারের জারণ সংখ্যা হয়ে গেল -2। এবার অপর সালফারের জন্য আমরা ধরে নেব +x, তাহলে অপর অর্থাৎ এই সালফারটার জন্য আমরা ধরে নেব সেটা হচ্ছে তোমার x। তাহলে x একটা, দুটো, তিনটে অক্সিজেনের জন্য তোমার -2 × 3, আর এই সালফারটা ও তো আগে থেকেই -2 হয়ে গেছে। আর দুটো সোডিয়ামের জন্য, সোডিয়াম ক্ষার ধাতু +1, অর্থাৎ +1 × 2, সব মিলিয়ে এখানে ক্যালকুলেশন করলে তোমার x এর মান বেরোচ্ছে +6। এই মানটা আমরা পাবো। এরপরে যেটা চলে গেছে সোডিয়াম টেট্রাথায়োনাইড Na2S4O6। Na2S4O6 এর গঠনটা আবার একটু অন্যরকম। এক্ষেত্রেও তুমি কিন্তু নর্মাল নিয়ম অনুযায়ী করলে ভুল বেরোবে। গঠনটা দেখো ONA, তার S ডাবল বন্ড O, তার সাথে সালফার একটা ব্রিজ লিঙ্কেজ আছে, আবার S ডাবল বন্ড ONA।
তাহলে মাঝের যে দুটো সালফার তোমার লিঙ্কেজের মধ্যে আছে ওদের কেউ কাউকে তো আকর্ষণ বিকর্ষণ করছে না, তাহলে ওই দুটো সালফারের জারণ সংখ্যা হয়ে যাবে 0। সেটা এখানে দেখো বলে দেওয়া হয়েছে। এবার বাকি দেখো এই মূলকটা আর এই মূলকটা একদম সেম, তাহলে এখানে যদি একটা সালফার পরমাণু জারণ সংখ্যা আমরা বের করতে পারি, বা যদি পুরোটাকেই আমরা ধরে একসাথে করি, তাহলে দুটো সালফার তাহলে 2x, দুটো সোডিয়াম প্লাস 1 ইন্টু 2, 1 2 3 4 5 6, ছটা সোডিয়াম, তাহলে ছটা অক্সিজেন, ছটা অক্সিজেনের জন্য -2 ইন্টু 6, আর এই দুটো সালফারের জন্য 0, তাহলে 2 ইন্টু 0 করলে ওটা সব মিলিয়ে যে যৌগের জারণ সংখ্যা হয় টোটাল 0 নিয়ম অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাচ্ছি কত, +5। ওটা সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগে সালফার +5 জারণ স্তরে থাকে। Fe3O4 এখানে কয়েকটা Fe3O4 এর ক্ষেত্রে তুমি যদি জারণ সংখ্যা বের করো, মানে 3x - 8, তার মানে 3x = 8, 8/3, কিন্তু আয়রনের জারণ সংখ্যা কখনো 8-এর 3 হতে পারে না। তাই এর ব্যতিক্রমটা কীরকম, Fe3O4 দুটো যৌগ হিসেবে অবস্থান করে Fe2O3.FeO। এবার প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে Fe পরমাণু আছে, Fe পরমাণুগুলোকে আলাদা আলাদা করে বের করলে দেখতে একটা +3, একটা +2। এবার নিচে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলে প্রত্যেকটা যৌগে এদের মধ্যে ব্যতিক্রম আছে শুধুমাত্র তোমার এই 6-এরটা আর 10-এরটা, বাকি সব কিন্তু একই। সেইভাবে আমরা জারণ সংখ্যা বের করব। এখানে দেখবে এর কার্বনের জারণ সংখ্যা 0, এখানে কার্বনের জারণ সংখ্যা 0, এখানে কার্বনের জারণ সংখ্যা 0, এখানেও কার্বনের জারণ সংখ্যা 0, কিন্তু 6 এটা করো HW হিসাবে দেওয়া হলো, দেখো করতে পারছো কিনা, না পারলে তারপর আবার পরে আলোচনা করে বলে দেওয়া হবে।